সম্প্রতি বাংলাদেশের একটি অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন খোদ দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে বঙ্গোপসাগরে বিমান ঘাঁটির তৈরির চেষ্টাও চলছে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনের মতো বাংলাদেশের একটি অংশ চট্টগ্রাম, মিয়ানমার নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় তারা। নতুন ভাবে শুরু হয়েছে, নতুন উদ্যমে শুরু হয়েছে তাদের সমস্ত কাজ। বাংলাদেশকে গোপন চুক্তির ফাঁদে ফেলে হাতের মুঠোয় নেওয়ার পর এই উপমহাদেশে একটি খ্রিস্টান রাজ্য গঠনের পুরনো স্কিম আবার তেড়ে ফুলে শুরু হয়ে গেছে। শেখ হাসিনা সরকারের পতনের পেছনে আমেরিকার ভূমিকার কথা এখন আর গোপন কোনো খবর নয়। যারা এটা বিশ্বাস করতে রাজি নয় যে আমেরিকা এতে কোনো ভূমিকা নেই, তারা হয় জেগে ঘুমোচ্ছেন, নয় আগাপাশতলা ধান্দাবাজ। একজন মানুষকে, একজন মুসলমানকে, এই প্রফেসর ইউনুস যিনি নিজেকে সাচ্চা মুসলমান হিসেবে দাবি করেছেন দায়িত্ব নেওয়ার পরে, যদিও তার নামে বহু অভিযোগ রয়েছে, সারা বিশ্বব্যাপী সমকামীদের অধিকার নিয়ে তিনি কাজ করেন এবং সেই ব্যাপারগুলো, তার মেয়ের জীবনযাপন নিয়ে অনেক বিতর্ক হয়েছে, তারপরেও নিজে ঈদের নামাজটা ঠিকভাবে পড়তে পারেন না তিনি মহামান্য রাষ্ট্রপতিকে ঈদের নামাজ পড়তে দেননি তার ওই মেটিকুলাস ডিজাইনের আন্ডারে। ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নেওয়ার আগেই ভারতকে হুমকি দিয়েছিলেন সেভেন সিস্টার আলাদা করে দেওয়ার জন্য, এবং ইউনুসের যে রাজনৈতিক পুত্রকন্যারা আছে তারা তো কথায় কথায় সেভেন সিস্টার খেয়ে দেবে বলে কথা বলে, তাই না? আর এই ঘেরাও পরিকল্পনায় থিয়েটার হচ্ছে বাংলাদেশ। একটি অনিবার্য বাস্তবতা হয়ে দাঁড়াচ্ছে এটা। পশ্চিমা শক্তিগুলোকে তাদের অর্থনৈতিক মন্দা কাটাতে এবং একটি এক অক্ষের বিশ্ব ব্যবস্থা ধরে রাখতে এশিয়া একটি বড় যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। দর্শক, এত সময় যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আমাদের এই চ্যানেলটি সবসময় এমন ভাইরাল টপিক নিয়ে সবসময় ভিডিওগুলো আপলোড করা হয়। দর্শক, এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য, একটি আশঙ্কা এবং তার কাছে দেওয়া পশ্চিমাদের একটি প্রস্তাব নতুন করে তুমুল আলোচনা জন্ম দিয়েছে। বিশেষ করে ভারত জুড়ে, ভারতের বিভিন্ন গণমাধ্যম তাদের রিপোর্টিংয়ের একটি বিশেষ অংশ জুড়ে এই বিষয়টি নিয়ে আলোচনার তুঙ্গে রেখেছে। সেটি হচ্ছে, আপনার নিশ্চয় মনে আছে, শেখ হাসিনা বলেছিলেন যে এই বাংলাদেশের একটি অংশ এবং মিয়ানমারের একটি অংশ মিলে একটি খ্রিস্টান রাজ্য গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে, চক্রান্ত চলছে, তার কাছে বিশেষ বিশেষ প্রস্তাব দেওয়া হয়েছে। শেখ হাসিনার সরকারের যে পতন ঘটেছিল 2024 5 আগস্ট, তার ঠিক আড়াই মাসের কম সময় আগে তিনি একটি জনসভায় এবং 14 দলীয় জোটের একটি বৈঠকে তিনি এসব মন্তব্য করছিলেন। কেন এই বিষয়টি নতুন করে আলোচনা জন্ম দিচ্ছে বা আলোচনা জন্ম হয়েছে সে বিষয়ে আমি আসছি। খুব যুক্তিসঙ্গত কারণে এই ভারতের বিভিন্ন গণমাধ্যম এই বিষয়গুলো তুলে আনছে। তার আগে একটু মনে করিয়ে দিই শেখ হাসিনা হুবহু কি বলেছিলেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশের চট্টগ্রাম এবং মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত চলছে। বঙ্গোপসাগরে একটি ঘাঁটি করবে তারা। এর কারণ বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে। এই জায়গাটার উপর অনেকেরই নজর। সেটা আমি হতে দেব না, এবং আমি যে হতে দেব না এটিও আমার একটি অপরাধ। এবং তিনি বলছেন যে তার কাছে একজন সাদা চামড়া মানুষ এসে প্রস্তাব দিয়েছে যে বাংলাদেশের ভূখণ্ডে একটি বিদেশি রাষ্ট্রকে বিমান ঘাঁটি তৈরির অনুমতি দিলে তার ক্ষমতায় টিকে থাকা কষ্টকর কিছু হবে না, বা টিকে থাকাটা সহজ হবে। এটি সত্য কথা। তার এই বক্তব্য নিয়ে অনেকেই হাসাহাসি করছিলেন, আমরা অনেকেই পাত্তা দিইনি। আমরা বলছিলাম যে এটি হয়তো তার একটি নতুন পরিকল্পনা, এটি দিয়ে মানুষের দৃষ্টি অন্যদিকে সরাতে চাইছেন, এমন অনেকেই মন্তব্য করেছিলেন। কিন্তু তার এই বক্তব্য মাঝে মধ্যেই সত্য প্রমাণিত হচ্ছে। যখন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্য দিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে কথিত করিডোরের দাবি করছিল জাতিসংঘের মাধ্যমে, তারা তো সরাসরি বলছিল না, জাতিসংঘের প্রস্তাব ছিল এটি, এবং জাতিসংঘকে তারা সামনে নিয়ে এসেই এই করিডোরের প্রস্তাব দিয়েছিল। সেটি ডক্টর ইউনুস সরকার করার জন্য উঠে পড়ে লেগেছিল। সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সেনাবাহিনীর তুমুল আপত্তির মুখে ইউনুস সরকার সেটি করতে পারেনি। এখনও সেটি করার পরিকল্পনা যে একেবারে থেমে গেছে সে কথা আমরা বলতে পারি না। এখন বিষয় হচ্ছে ভারতে কেন এখন তুমুলভাবে এই বিষয়টি নতুন করে আলোচনায় আসছে, এবং শেখ হাসিনার সেই বক্তব্যটি উদ্ধৃত করে রিপোর্টিং করা হচ্ছে। তার কারণ হচ্ছে যে গত শুক্রবার কলকাতার বিমানবন্দর থেকে কুখ্যাত আমেরিকান ভাড়াটের সৈন্য ম্যাথু ভ্যান ডাইককে গ্রেপ্তার করেছে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA, এবং সেই সঙ্গে দিল্লি এবং লখনৌ থেকে গ্রেপ্তার করা হয়েছে ইউক্রেনের 6 জন নাগরিককে। তাদের চলাফেরা, তাদের কর্মকাণ্ড খুবই সন্দেহজনক মনে হচ্ছিল, এবং অনেকখানি প্রমাণিত হয়েছে যে তারা উত্তর পূর্ব ভারতে বেআইনি কর্মকাণ্ডে যুক্ত ছিল। এবং এই ঘটনার পরপরে শেখ হাসিনার সেই বক্তব্যটিকে কেন্দ্র করে নানান ধরনের রিপোর্টিং, নানান ধরনের আলোচনা শুরু হয়েছে। ভারতের ইন্ডিয়া টুডে থেকে শুরু করে বাংলা এই সময় সহ বিভিন্ন গণমাধ্যমে একই রকমের রিপোর্ট প্রকাশিত হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে অবৈধভাবে অশান্ত মিয়ানমারে নিয়মিত যাতায়াত চালিয়ে যাচ্ছিল আটককৃতরা। NIA এর দাবি, আটককৃতরা ইউরোপ থেকে বিপুল পরিমাণ ড্রোন এনে মিজোরাম এবং মিয়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী এবং
বা এথনিক আর্মড গ্রুপগুলির কাছে তুলে দিচ্ছে। মিয়ানমারের রুট এবং ভূ রাজনৈতিক ছক সম্পর্কে এখানে বলা হচ্ছে যে 2025 সালের মার্চ মাসে মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিজোরাম বিধানসভায় উপস্থিত হয়ে তিনি জানিয়েছিলেন যে ইউক্রেন যুদ্ধে লড়া সেনারা মিজোরাম হয়ে মিয়ানমারে যাচ্ছে, সেখানে তারা বিদ্রোহীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। ভূ রাজনৈতিক বিশ্লেষক ব্রহ্মচালানির বক্তব্য এখানে তুলে আনা হয়েছে যে তিনিও বলেছিলেন আমেরিকার ছায়া যুদ্ধ এরই মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পৌঁছে গিয়েছে, এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে আমেরিকা, ব্রহ্মচালানির বক্তব্য বা তার দাবি। এবং এখানে বলা হচ্ছে যে সেই সময় মিজোরামের মুখ্যমন্ত্রী যে দাবি করেছিলেন এনআইএর হাতে ভ্যান ডাইকার মতো কুখ্যাত মার্সেনারির গ্রেপ্তারিতে তাই সত্য বলে প্রমাণিত হয়েছে বলে মনে করছেন গোয়েন্দা বিশেষজ্ঞরা। এখন এই যে ভ্যান ডাইককে গ্রেপ্তার করা হলো যুক্তরাষ্ট্রের ভারতের সৈন্য, তাকে গ্রেপ্তারের পরপরই রুশ গণমাধ্যম স্পুটনিক ইন্ডিয়া শুরু হচ্ছে না, এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে আর কি। এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না আর কি। তারপরে থেকে আপনি পলিটিক্সটাকে চলতে দেন, আমি যেটা মনে করি, লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। এইভাবে আপনার বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে আপনার গণতন্ত্রকে আটকে দিয়ে পথ বন্ধ করে দিয়ে তাহলে হবে কি আপনার এটাকে ডিফর্মড একটা হবে। লেট ইট মুভ, ওয়ার্ক কাজ করুক না। আওয়ামী লীগ এখন যেহেতু আপনার তার কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ আছে, বন্ধ থাকবে, বাকিরা যারা আছে তারা কাজ করবে, করছেও। আওয়ামী লীগ তো চেষ্টা করবেই তারা কিছু কিছু কাজ করছে, এটা কিন্তু লাভ হচ্ছে, পিপুল তাদেরকে রিজেক্ট করেছে। প্রতিবেদন শুরু করা যাক কয়েকটি দৃশ্যপট তৈরির মধ্যে দিয়ে। টেক ওয়ান, নেতা দুজন, দল একটি। সে দলের একজন প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন, দ্বিতীয় জন দলের মহাসচিব। প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছে তারেক রহমান, তিনি বিএনপির চেয়ারপারসন, আর দ্বিতীয় জন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি দলের মহাসচিব। টেক টু, কিছুদিন আগে তারেক রহমানকে একটি গণমাধ্যমের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা নিয়ে তার বা তার দলের অবস্থান। জবাবে তারেক বলেছিলেন তিনি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন, আর যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয় তাহলে তার দলকে নিষিদ্ধ ঘোষণা করা হবে না, এমন নিশ্চয়তা কোথায়? টেক থ্রি, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার বেশ কিছুদিন বাদে দেশে বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের বন্ধ থাকা দফতরগুলি খুলতে শুরু করে। প্রশাসনের তরফ থেকে কোথাও কোথাও বাধা দেওয়া হয়েছিল, তবে সর্বত্র নয়। এই ঘটনা থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে সরকারের প্রচ্ছন্ন মদত না থাকলে নিষিদ্ধ থাকা একটি দলের পক্ষে এভাবে তাদের বন্ধ থাকা দফতর খোলা সম্ভব নয়। টেক ফোর, গত 13 ফেব্রুয়ারি গুলশানে আওয়ামী লীগের প্রত্যাবর্তন প্রসঙ্গে এই মির্জা ফখরুলকে প্রশ্ন করা হলে তার জবাব ছিল আওয়ামী লীগের ব্যাপারে তো নির্বাচন কমিশন পরিষ্কার সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছে, তাদের কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে। পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে উঠে আসবে আওয়ামী লীগের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত। গত 13 ফেব্রুয়ারি বুধবার রাতে রাজধানী গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে প্রশ্ন করা হয়।